নারায়ণবাবু, আপনাকে জিজ্ঞেস করছি, এই জানি না সিনড্রোম, এই রোগটা বড় ভয়ঙ্কর রোগ। এই রোগে আক্রান্ত হয়েছে যে সরকার, সেই সরকারকে তো সবচেয়ে আগে সরিয়ে ফেলাটা নৈতিক কর্তব্য। ভ্যাকসিনেশন প্রোগ্রামের মতন, ইমিউনাইজেশন প্রোগ্রামের মতন নৈতিক কর্তব্য রাজ্যের। দেখুন, আমরা তো বলেই যাচ্ছি, সাধারণ লোকে, ওখানকার গার্ডেন রিচের লোকেরাও এদেরকেই ভোট দিয়েছিল। প্রথম কথা বলি যে এখানে এই যে জানি না বলছে, আমি হয়তো অরিত্রর কথার সূত্র ধরেই বলি, কলকাতায় আমারও বাড়ি আছে, আমাদের অভিজ্ঞতা আছে যে এখানকার তৃণমূলের কাউন্সিলরদের যদি প্রপারলি কেন্দ্রীয় এজেন্সি এনকোয়ারি করে, ইনভেস্টিগেশন করে, ইনকাম ট্যাক্স করে, প্রত্যেকটা কাউন্সিলর ধরা পড়বে, প্রত্যেকটা, ইচ অ্যান্ড এভরি ওয়ান। তারা পুরো কলকাতা শহরকে, যেমন মমতা ব্যানার্জির ডেভেলপমেন্ট, উন্নয়ন মানে হাসপাতালের বাড়ি বানানো, শিক্ষা প্রতিষ্ঠানের বাড়ি বানানো উইদাউট এনি ইনফ্রাস্ট্রাকচার। এই বাড়ি বানাতে এরা খুব আগ্রহী, বাড়ি বানালে অনেক পয়সা পাওয়া যায়। এইবারে আপনারা যে ছবিটা দেখালেন, দুটো বাড়ির মধ্যে 1 ইঞ্চিও তফাৎ নেই। যে বাড়িটা ভাঙলো তার সামনে ফ্রন্টেজ হচ্ছে 3 ফুট, এবং সেখানে আমি যতদূর শুনেছি যে দোতলা বাড়ির নাকি স্যাংশন ছিল, সেখানে 5তলা বাড়ি তুলে দেওয়া হয়েছে। এবং ওখানকার কাউন্সিলর শামস ইকবাল, সে নাকি কিছু জানে না বলে মেয়র বলেছেন। শামস ইকবাল কি করতেন? শামস ইকবালের সাথে নারায়ণবাবু, আপনি তো এত জায়গায় ঘোরাফেরা করেছেন, আপনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত একজন বিজ্ঞানী। শামস ইকবাল কি মানে আম্বানি, আদানি তাদের সাথে যুক্ত ছিল? না, আমি বলছি সেটা। এত 5 কোটি টাকার গাড়ি কি করে চলে? আপনি করতে পারেন, আপনি তো বিজ্ঞানী, আপনি তো পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। আমি তো দুধের ব্যবসা ছিল, খাটাল ছিল, সে কিছুদিনের মধ্যে একটা অ্যাস্টন মার্টিন গাড়ি কিনে ফেললো, বেন্টলে গাড়ি কিনে ফেললো, 5 কোটি 6 কোটি টাকার গাড়ি। লাইফস্টাইল দেখেছেন? বেন্টলের 5 কোটি টাকা হতে পারতেন স্যার, আপনি যদি বিজ্ঞানী না হয়ে। ভাবুন আমার আপনার রাজ্যে শামস ইকবালদেরকে মাথায় করে রাখতে হবে তো। না, শুধু তাই নয়, এই শামস ইকবালের ফ্যামিলিটা কি, তার বাবা মুন্না ইকবাল এএসআই তাপস চৌধুরীকে খুন করেছিল এবং বলে অ্যালিগেশন আছে, এবং সেটা কিন্তু এই সরকারের অপদার্থতা বা ইচ্ছাকৃত গাফিলতির জন্য এখনো অবধি তার কোনো বিচার হয়নি। এএসআই তাপস চৌধুরী কিন্তু সরকারি কর্মচারী, কর্মরত অবস্থায় তিনি মারা যান এবং তাকে গুলি করে মারা হয়। এই শামস ইকবালরা, তাদেরকে ডিফেন্ড করতে ফিরহাদ হাকিম বাধ্য। কেন বাধ্য? ফিরহাদ হাকিমকে ডিফেন্ড করতে মমতা ব্যানার্জি বাধ্য। তার কারণ জানতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে ডিফেন্ড করার কম্পালশন আছে বলছেন, শামস ইকবালকে ডিফেন্ড করার ফিরহাদ হাকিমের কম্পালশন আছে, কারণটা কি? শামস ইকবাল ধরা পড়লে পরের রাস্তা তো ফিরহাদ হাকিমের জন্য, তখন তো তাকে আবার বুকে ব্যথা নিয়ে জেলে যাওয়াটা উচিত, তখন তাকে বুকে ব্যথা নিয়ে এসএসকেএম এ ভর্তি হতে হবে। এবং এখন হয়তো ইডি বা সিবিআই যে জায়গায় গেছে, এসএসকেএম এর সুপার বা প্রিন্সিপালকেই তুলে আবার না ইডি ভরে দেয়। এখন অবস্থা সেটা দাঁড়িয়েছে। এবং সেইখান থেকে আরেকটা, ফিরহাদ হাকিম ধরা পড়লে কিন্তু অনুপ্রেরণা দিদিমণি বাঁচতে পারবেন না, তাকেও ধরা পড়তে হবে। বড় কথা বলছেন এই মুহূর্তে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছেও আবার যাব, কিন্তু সন্ময় বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্তদা বাকি রয়েছেন। সন্ময়দা, আপনার কাছে যাব, কিন্তু তার আগে একটা নামের তালিকা পড়বো। আকবর আলী, রিজওয়ান আলম, হাসিন খাতুন, সানা বেগম, মোহাম্মদ ওয়াজিদ, মোহাম্মদ ইমরান, রামজান আলী, নিজামুদ্দিন, শেখ আবদুল্লাহ, মোহাম্মদ জামিল, এবং লিস্টটা বাড়ছে। এই লিস্টটা দেখে আপনার হয়তো মনে হচ্ছে যে এখানে তো কোনো সন্ময় বন্দ্যোপাধ্যায়, ময়ূক রঞ্জন ঘোষ, অরিত্র দত্ত বণিক নেই, কিন্তু আজ হাসিনা খাতুন, যার বয়স 55, বা 27 বছর বয়সী মোহাম্মদ ইমরান, সে ধ্বংসস্তূপের মধ্যে ছটফট করছিল, একটা সময় মারা যায়, এবং তাদের কিন্তু কোনো দোষ নেই, অনেকে পরিযায়ী শ্রমিকদের মধ্যে থেকে। এবং আমরা হয়তো খুব নিশ্চিন্তে ভাবছি কলকাতাবাসী যে আমার বাড়ির কেউ তো ওই ধ্বংসস্তূপের নিচে নেই। পোস্তা ফ্লাইওভারেও হয়তো আমরা ভেবেছি যারা বেঁচে গেছিলাম, কিন্তু এটা কতদিন এই অপদার্থতা। আমি এখানে আবারও বলছি সন্ময়দা, হিমালয় ভেঙে পড়েনি, উত্তর কাশীর মতন কোনো আকাশ ভেঙে পড়েনি, মেঘ ফেটে জল আসেনি, কোনো প্রাকৃতিক দুর্জয়, ভূমিকম্প হয়নি। সন্ময়দা, অযোগ্য ব্যক্তিদের জন্য কেন আমার সহনাগরিকেরা খেসারত দেবে এই শহরে বারবার? আমি প্রথমত বলি, সেটা হচ্ছে যে বাড়িটা ভেঙে পড়লো সেই বাড়ির গলির মাপ হচ্ছে 3 ফুট থেকে 4 ফুট, কিংবা ম্যাক্সিমাম 5 ফুটও নয়, 3 থেকে 4 ফুট আমি যতটা দেখেছি, অন্তত টিভির ক্যামেরা দেখেছি। আচ্ছা, সেই গলির মধ্যে যখন একটা 5তলা বিল্ডিং হলো,
কাউন্সিলর শামস ইকবাল বলছেন আমি কিছু জানি না। প্রশ্নটা হচ্ছে সেখানে আলো দিতে হলো, সেখানে জল দিতে হলো, ফেরুল দিতে হলো, জলের পারমিশন পুরসভাকে দিতে হলো, কাউন্সিলরের কোনো ইনভলভমেন্ট নেই। তার সিওয়ারেজ কানেকশন পর্যন্ত সেখানে কাউন্সিলরের অ্যাপ্রুভালটা লাগে, সেটা পর্যন্ত হয়ে গেল, কাউন্সিলর কিছু জানে না। এবার ময়ূক আমি এই জায়গাটাতে আসার চেষ্টা করব, সেটা হচ্ছে শামসের সম্বন্ধে ফিরহাদ হাকিমের একটা পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাঁড়িয়ে সাম্প্রতিককালের ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে শামস ইকবাল সম্বন্ধে ফিরহাদ হাকিম বলছেন আজকের শামস গতকালের ফিরহাদ, অর্থাৎ আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে শামস ইকবাল। ফলে সেই শামসকে বাঁচানোর জন্য বলেন এখানে কাউন্সিলরের কোনো রেসপন্সিবিলিটি নেই। কার রেসপন্সিবিলিটি? বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্ট, যারা চাকরি করে মাইনে পায়, ঠিক তারা চাকরি করে মাইনে পায়, তারা যদি অ্যাপ্রুভাল দেয় তাদের শাস্তি হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্টের কোনো অফিসারের এই শামস ইকবালের অ্যাপ্রুভাল দেওয়া কোনো বিল্ডিং প্রমোশনকে বাধা দেওয়ার ক্ষমতা আছে? আমি এই জায়গাটা একটু আসার চেষ্টা করছি যে কোনো পৌরসভার, আমি ধরে নিলাম সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্টের সবাই অপরাধী, টাকা পয়সা খেয়েছেন, কিন্তু তারা যদি বাধা দেন তাহলে তাদের চাকরিটা তো সেই দিনই চলে যাবে। এবার আমি আসছি আজকে যে ছবিটা তোমরা দেখাচ্ছিল ময়ূক, যেখানে দাঁড়িয়ে আমি দেখছিলাম একটা টিভি ক্যামেরায় যে 2 হাত মানে 5 ফুট মতো একটা বাড়ির চওড়া, এই তো ছবিটা দেখাচ্ছি, দেখাচ্ছ তোমরা, গোটা এবং এটা এবং এটা হচ্ছে G+4। আমি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে প্রথম অনুরোধ করব তোমাদের মারফতে যে এটা স্থাপত্য শৈলীর একটা নিদর্শন হিসেবে এটা যেন ইমিডিয়েটলি রেকর্ডেড হয়। কারণ চীনের আর্কিটেক্টরা পশ্চিমবঙ্গে আসতে পারেন, যেখানে দাঁড়িয়ে 5 ফুট রাস্তার মধ্যে G+4 তৈরি করা যায়, এই আর্কিটেকচার ববি হাকিমের রাজত্বে হয়েছে এই বাংলায়। কামিং টু নেক্সট পয়েন্ট, আমি যে জায়গাটা বলবো সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বক্তৃতা দিয়েছেন, মনে আছে? মানে যখন কালো ফেট্টি পরে ওখানে গেলেন, বলেন সব প্রমোটার খারাপ নয়। সেই কথাটার মধ্যে ইঙ্গিতটা লুকিয়েছিল, যে ভেঙেছে তার জন্য সে অপরাধী, বাকিরা অপরাধী নয়। এবার আমি একটা খুব মৌলিক প্রশ্ন রিপাবলিক বাংলা লক্ষ লক্ষ দর্শক আজকের অনুষ্ঠান যারা দেখছেন আমি তাদের সামনে বলছি, আচ্ছা ইডির মাথা যদি 5ই জানুয়ারি যদি শাহজাহান বাহিনী না ভাঙতো, সন্দেশখালিতেই বাঘের নামে একটা ইঁদুর বাস করে, আমরা বাংলার কেউ জানতাম হাজার হাজার মহিলাদের ওপর ওই অত্যাচার হয়, হাজার হাজার বিঘে জমি ওইভাবে দখল হয়, ভেড়ি দখল হয়, কেউ জানতাম? একটা ইডির বাড়িতে মাথা ভাঙার পরে আমরা জানতে পারলাম যে সন্দেশখালী গভর্নেন্সটা কিভাবে চলে। ঠিক একইভাবে আমি এইখানে আজহার মোল্লা লেনের এই বাড়িটা ভাঙার পর আমরা জানতে পারলাম যে গার্ডেন রিচে এখন এরকম শয়ে বাড়ি আছে, অবৈধ বাড়ি আছে। যদি এটা ভেঙে না পড়তো তাহলে আমরা জানতে পারতাম না গার্ডেন রিচে এই কারবার চলছে, আরও এই G+5টা হয়তো G+10 হয়ে যেত, আমরা কেউ জানতে পারতাম না। জানতে পারতাম তখন যদি একটা ঈশ্বর করুন যেন সেই দিনটা না আসে কলকাতা শহরের ওপর। এটা কলকাতার প্রত্যেকটা শহরের মানুষকে ভাবতে হবে, যিনি তৃণমূল করেন, যিনি কংগ্রেস করেন, যিনি বিজেপি করেন, যিনি সিপিএম করেন, যিনি নোটাতে ভোট দেন, যিনি কাউকে বিশ্বাস করেন না, প্রত্যেককে ভাবতে হবে যদি একটা 5.5 বা 5.6-এর রিক্টার স্কেলে একটা ভূমিকম্প এই পশ্চিমবঙ্গে হয়, সেদিনকে কয়েক সেকেন্ডে 10টা মানুষ এখনো পর্যন্ত মারা গেছেন, হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে এই পশ্চিমবঙ্গের এই কলকাতা শহরে 10,000 মানুষ কয়েক সেকেন্ডে মারা যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন আমি অন্যায় মেনে নিই না। আমি সন্ময়দা আপনার কাছে এটা নমুনা,